প্রিয় দর্শক, অল্টান স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, যুদ্ধ পরিস্থিতি আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে 1 মাস অতিক্রম করেছে এবং সেটার প্রভাব বাংলাদেশ সহ সারা পৃথিবীর উপরে পড়ছে। এবং বাংলাদেশের মতো যেসব দেশ আসলে জ্বালানির উপরে পুরোটাই আমদানির উপরে নির্ভর করে থাকে এবং মিডল ইস্ট হচ্ছে এই জ্বালানির প্রাইমারি সোর্স, এশিয়ার জন্যই বলা যেতে পারে এবং বাংলাদেশের জন্য তো অবশ্যই। তো সেখানে আমরা বড় ধাক্কা খাচ্ছি, যেহেতু মূল্য অনেক বেড়ে গিয়েছে। তো সরকার বাংলাদেশে এখনও বাড়ায়নি এবং আসলে স্পট মার্কেট থেকে অনেক হাই প্রাইসে কিনতে হচ্ছে। তো বাংলাদেশ সরকার আসলে এই যে টাকাটা এডিশনাল যে খরচটা যাচ্ছে সেগুলো আসলে কোথায় পাচ্ছে? তো এডিবি থেকে $1 বিলিয়ন বাজেট সাপোর্ট সরকার পাচ্ছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে এবং রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। আমরা সাইফের সঙ্গে আলোচনা করব যে আসলে এই বাজেট সাপোর্টটা নিচ্ছে এবং এটার আসলে কেন নিচ্ছে, এটার সুবিধা অসুবিধা কী এবং অন্য কাদের থেকে আসলে সরকার চেষ্টা করছে, এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সাহেব, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে শুরুটাই যদি করি যে এডিবি থেকে $1 বিলিয়ন পাচ্ছে বাজেট সাপোর্ট, তো এটা কি আপনার কোনো এটা নতুন করে এটা হলো নাকি এই প্রসেসটা আগের কোনো প্রোগ্রাম ছিল সেটার একটা কন্টিনিউয়েশন? এখানে আপনার বলা যায় হচ্ছে এই প্রোগ্রামগুলো আগে ছিল কিন্তু এগুলো এখনই পাবে এরকম কোনো নিশ্চয়তা ছিল না, কিংবা বাংলাদেশের থেকে ডিমান্ড ছিল না, আসতে পারতো, এগুলো পরে আসতে পারতো। এগুলো আসলে রাখা হচ্ছিল আরো পরের জন্য, এই বছরের জন্য। আসলে এই দুইটা, একটা ছিল 250 মিলিয়ন, এখানে কিন্তু এডিবির থেকে দুইটা বাজেট সাপোর্ট নেওয়া হচ্ছে। একটা হচ্ছে 250 মিলিয়ন, যেটা এই বছরের জন্য তালিকায় ছিল, আর যেটা হচ্ছে আরেকটা ছিল 500 মিলিয়ন, এটা পরবর্তীতে তালিকার জন্য রাখা হচ্ছিল। বাট ওটা বাড়িয়ে, যেহেতু এখন আমাদের ইমার্জেন্সি ক্রাইসিস, সেহেতু ওটাকে 750 করে সেকেন্ডটা থেকে আমরা দুইটা মিলে আমরা $1 বিলিয়ন নেওয়া হচ্ছে। $1 বিলিয়ন কি এই অর্থ বছরেই পাচ্ছে? আমরা ইয়ারডি আশা করতেছি এটা মে মাসে সাইন হবে এবং মে মাসে হচ্ছে এটা ডিসবার্স হবে। যদি কোনো কারণে প্রসেসিং করতে ডিলে হয় সেক্ষেত্রে জুন পর্যন্ত যাবে, এর বাইরে যাওয়ার কোনো যাবে না। আচ্ছা, আপনি আরও বলেছেন যে এডিবি ছাড়া আরও অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং কাদের সাথে হচ্ছে, তাদের সাথেও কি পরিমাণ বাংলাদেশ সরকার চেষ্টা করছে? আমি যদি বলি ইয়ারডি থেকে যে এখন যেই ইয়ারডি যে উদ্যোগটা নিচ্ছে, ওরা হচ্ছে প্রত্যেকটা ডোনারের সাথে আপনি যদি জানেন, আমরা মূলত বাজেট সাপোর্ট বেশি করে নেওয়া শুরু হয়েছে আমাদের কোভিডের যে ক্রাইসিসটা আসে আমাদের দেশে তখন থেকে। এটা আবার হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমাদের অর্থনীতি যখন আরও বেশি খারাপ হয়ে যায়, তখন হচ্ছে আমরা আরও বেশি বাজেট সাপোর্ট আমরা নিয়েছি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। তখন থেকে আমাদেরকে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, AIIB এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইনভেস্টমেন্ট ব্যাংক। এখন কাদের সাথে আলোচনা হচ্ছে? এখন হচ্ছে কালকে আমি ইয়ারডি কর্মকর্তাদের সাথে কথা বলছি, ওরা বলছে আমরা আলোচনাটা শুরু করছি। আমরা হচ্ছে প্রত্যেকটা ডোনারকে আমরা আলোচনা করব এবং হচ্ছে আলোচনা শুরু হয়েছে এবং আলোচনা কন্টিনিউ হচ্ছে। কালকে যেমন ধরেন আমি এই যে নিউজটা করলাম, তখন হচ্ছে এডিবি কান্ট্রি ডিরেক্টর আসছিলেন, এসে তারা একটা কনফার্মেশন দিয়ে গেলেন আমাদেরকে, আমরা $1 বিলিয়ন ওরা দিবে। একই সাথে আমি আজকেও কথা বললাম, কিংবা গতকালকে কয়েকদিন ধরে কথা বলতেছিলাম, ওই ওয়ার্ল্ড ব্যাংকও বলছে আমাদেরকে দিবে, ইয়ারডি অফিসিয়ালে বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক এগ্রিড, AIB, ওরা সবাই দিতে রাজি। কিন্তু ওটা এখন নির্ভর করে হচ্ছে কত দিবে, ওটার জন্য সরকার হচ্ছে একটা অ্যাসেসমেন্ট করতেছে আসলে আমাদের এই যে ক্রাইসিস মোকাবেলায় আমরা কী পরিমাণ বাজেট সাপোর্ট আমাদের প্রয়োজন হবে। এটা অর্থ বিভাগ কাজ করতেছে। ওই ফিগারটা যদি নির্ধারণ করে ফেলে, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা ডোনারকে চিঠি দিয়ে হচ্ছে ওই চাহিদা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী বাজেট সাপোর্ট সংগ্রহ করবে আর কি। আচ্ছা, আমরা দর্শকদের জন্য যদি একটু আপনার থেকে জানতে চাই যে বাজেট সাপোর্টটা আসলে কি এবং সেটা কেন, কখন নেওয়া হয় এবং অন্য লোনের সাথে এটার পার্থক্যটা কি সংক্ষেপে? বাজেট সাপোর্ট হচ্ছে আপনার লোন। এটা আমরা সাধারণত ডোনারদের কাছ থেকে কয়েক ধরনের ঋণ নিই। একটা হচ্ছে প্রজেক্ট বাস্তবায়নের জন্য, আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করবো, ওটার জন্য এক ধরনের ঋণ নিচ্ছি। ফুড এইড, খাদ্য সহায়তা, যেহেতু বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক উন্নত, এই কারণে ফুড এইড এখন কম, যদিও রোহিঙ্গা ক্রাইসিসের সময় কিছু ফুড সহায়তা আমাদের আসে এখনো অল্প অল্প। আর একটা হচ্ছে আমরা যখন বাজেট ঘাটতি মেটানোর জন্য, কিংবা জরুরি অবস্থায় আমাদের যখন নগদ অর্থের প্রয়োজন হয়, বৈদেশিক ঋণের প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা বাজেট সাপোর্টটা নিই।
এই বাজেট সাপোর্টটা হচ্ছে আমরা যদি দেখি, এই বাজেট সাপোর্টটা হচ্ছে আপনার সাইন হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সঙ্গে সঙ্গে ছাড় হয়ে যায়, যে কারণে এটা আমাদের রিজার্ভে আসে। আচ্ছা, যেটা যেখান থেকে হচ্ছে আমাদের আমদানি ব্যয় মেটানো হয়, হুম, হুম, কিংবা এটা হচ্ছে আমরা আমাদের মতো করে খরচ করতে পারি। হুম। বা আপনার প্রকল্প ঋণের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রকল্পে বাস্তবায়নের সঙ্গে এটা অর্থচার যুক্ত। তো বাজেট সাপোর্টে কি আপনার গ্রেস পিরিয়ড বা ইন্টারেস্ট রেট অন্যান্য অন্য ধরনের লোনের থেকে কি এগুলো কি ডিফারেন্সটা কি বা বেশি? অনেক সময় মানে আপনার আমাদের ক্ষেত্রে মানে আপনি যদি এডিবি ঋণটা ধরেন, এডিবি আমাদেরকে সাধারণত মানে বাজেট সাপোর্ট দিচ্ছে বাজার বেস, মানে বাজার ভিত্তিক সুদারে, যেটা হচ্ছে ফ্লোটিং রেট বলি আমরা। ওটা হচ্ছে এখন যে সুপার রেট যেটা আছে ওটার সাথে ওরা স্প্রেড যোগ করে একটু ইন্টারেস্ট রেট বেশি আপনার যদি ধরি ফিক্সড রেটের তুলনায়। আচ্ছা। আবার ওয়ার্ল্ড ব্যাংক দুইভাবে গ্রেস বাজেট পিরিয়ড সাপোর্ট কি একই রকমের? আমরা কোভিড এবং হচ্ছে ইউক্রেন যুদ্ধের সময় যে বাজেট সাপোর্টগুলো আমরা নিয়েছি, দেখা যাচ্ছে অনেকগুলো বাজেট সাপোর্ট 3 বছরের গ্রেস পিরিয়ডও ছিল। সাধারণত গ্রেস পিরিয়ড 5 বছর আমরা, এবং জাপান আমাদের 10 বছর গ্রেস পিরিয়ড দেয়। কিন্তু আমরা যখন আপনার কোভিড এবং হচ্ছে ইউক্রেন যুদ্ধের সময় যে বাজেট সাপোর্টগুলো নিয়েছিলাম 3 বছরের গ্রেস পিরিয়ড ছিল, খুবই কম। এআইবিরও 3 বছরের গ্রেস পিরিয়ড ছিল। এটা আসলে আমাদের এক ধরনের কি বলে, যেহেতু আমাদের ইমার্জেন্সি নিতে হচ্ছে, ওদেরও তো একটু চাপ আছে, ওরাও দেয় ডোনাররা, যে কারণে একটু কন্ডিশনগুলো একটু হার্ড হয় সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আবার ওয়ার্ল্ড ব্যাংকেরও যে দেখা যাচ্ছে ওরা স্কেল আপ উইন্ডো থেকে যে ঋণটা দিচ্ছে ওটাও মার্কেট বেস ঋণ, একটু হার্ড বাজেট সাপোর্ট যেটা দেয় সাধারণত। আর যদি ওয়ার্ল্ড ব্যাংক ফিক্সড রেটে যদি পাওয়া যায় সেক্ষেত্রে একটু নমনীয় কম সুদে পাওয়া যায়। তবে কমার্শিয়াল লোন থেকে মানে এই ঋণগুলো কিছুটা সস্তা, অনেকটা সস্তা। ওকে, মানে কমার্শিয়াল মিনস বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকেও সরকার নিতে চাইলে সেগুলো থেকে এগুলো কম। আচ্ছা, আপনার রিপোর্টে বলেছেন ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। তো সব মিলিয়ে সরকারের টার্গেটটা কি, যে কি পরিমাণ কত বিলিয়ন ডলার তারা এই ধরনের সহায়তা চাচ্ছে? আপনার আমি মনে করি আপনার হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ক্রাইসিসটা ছিল, এই ক্রাইসিসটা আমাদের কাছে আরো বেশি, মানে আমাদের জন্য অর্থনীতির জন্য আরো বেশি ভয়ঙ্কর। যে কারণে আমরা যদি দেখেন আপনি গত অর্থ বছরে আমরা কিন্তু 3.4 বিলিয়ন বাজেট সাপোর্ট নিয়েছিলাম, মানে সর্বোচ্চ হাইয়েস্ট, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হাইয়েস্ট গত অর্থ বছর যেটা ছিল। তখন হচ্ছে আপনার এডিবি আমাদেরকে প্রায় $1.5 বিলিয়ন বাজেট সাপোর্ট দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক $1 বিলিয়ন, এইভাবে অন্যান্য ডোনাররা আমাদেরকে বাজেট সাপোর্ট দিয়েছিল। এর আগের বছর যদি ধরেন আপনি $2 বিলিয়ন, তার আগের বছর $1.7 বিলিয়ন। তা আমরা কিন্তু এই বাজেট সাপোর্টটা নিয়ে আসছি মূলত কোভিডের পরবর্তী সময় থেকে, মানে আমরা এক ধরনের চাপের মধ্যে পড়ে যাওয়াতে অর্থনীতি, বাজেট সাপোর্ট দিয়ে আমাদের রিজার্ভ সাপোর্ট দেওয়া হচ্ছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে সাপোর্ট দেওয়া হচ্ছে এই বাজেট সাপোর্ট, নাহলে আসলে আমাদের ঘুরে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের আসলে একের পর এক যখন কোভিড আসার পরেই হচ্ছে ইউক্রেন যুদ্ধ, এখন ইউক্রেন যুদ্ধের পরে আবার হচ্ছে আমাদের এই যুদ্ধ, তার আগে তো আমাদের রাজনৈতিক একটা পট পরিবর্তনের তখন এক ধরনের অনিশ্চয়তা ছিল, যে কারণে হচ্ছে মানে একটা থেকে উঠে না দাঁড়াতে আমরা আরেকটা গর্তে পড়ে যাচ্ছি। যে কারণে হচ্ছে আমাদের এই বাজেট সাপোর্টটা আসলে বিকল্প নাই এই মুহূর্তে, হচ্ছে যেহেতু আমাদের নগদ টাকা লাগবে। আপনি জানেন জ্বালানি এখন আমাদের সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি ব্যয় করতে হবে এখানে, কারণ হচ্ছে এক তো জ্বালানি পাওয়া যাচ্ছে না, 2 নম্বর হচ্ছে বেশি দামে কিনতে হচ্ছে। সুতরাং হচ্ছে আমাদের তো এই বাজেট সাপোর্টটা এই টাকাটা কোত্থেকে আসবে? আমাদের তো রেভিনিউ আসলে মানে ইয়ের মতো না, মানে আমরা ওইভাবে কালেকশন করতে পারি না। যে রেভিনিউ যে বেশি থাকতো হয়তো আমরা এটা বাজেট সাপোর্ট দিকে যেতে হতো না। এই যে ধরেন যে সরকার, আপনি যেটা বললেন যে কোভিডের সময় আমরা অনেক বাজেট সাপোর্ট নিয়েছি, গত অর্থ বছরের রেকর্ড পরিমাণ নিয়েছি। তো এই যে সরকার যেহেতু বারবার ধরেন যে বাজেট সাপোর্ট নিতে হচ্ছে আমাদের বাইরে থেকে, তো এটা কি আসলে আপনার সাময়িক সমাধান, নাকি এটা ধরেন যে আমাদের অর্থনীতির আসলে বড় কোনো দুর্বলতা? এটা তো সব দেশ তো আসলে এটা করে না, আমাদের জন্য এটা কেন হচ্ছে বারবার? মানে আপনি যদি এই মুহূর্তের বিবেচনায় আমরা অর্থনীতিবিদরা যেটা বলে, মানে আসলে তো এই মুহূর্তে যদি বলেন আপনি বাজেট, মানে আমি যে তাহলে আমাদের বিকল্প নেই বাজেট নেওয়ার বাইরে। তাৎক্ষণিকভাবে তো আমি মানে আমাদের রেভিনিউ রাতারাতি বাড়াতে পারবো না, সেহেতু হচ্ছে বাজেট সাপোর্ট আমাদের বিকল্প নাই। আর 2 নম্বর হচ্ছে এটা দীর্ঘমেয়াদী যদি বলি, আসলে আমাদের রেভিনিউ কালেকশন এত মানে লো, মানে আপনি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, যে কারণে তো হচ্ছে আমরা এর বাইরে বেরোতে পারছি না, মানে বাজেট সাপোর্টের বাইরে বেরোতে পারছি না। আমরা যদি ধরি আপনি কোভিডের আসার আগে, মানে আমি যেহেতু ইয়েডিতে অনেকদিন ধরে অ্যাজ এ রিপোর্টার হিসেবে যাচ্ছি, আমরা দেখা যাচ্ছে ওখানে 2 বছরে একটা হয়তো 250 মিলিয়ন বাজেট সাপোর্ট আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেলাম কিংবা এডিবির কাছ থেকে পেলাম। তো ওখানে 250 মিলিয়ন মানে বাজেট সাপোর্ট হচ্ছে আমরা বড় করে নিউজ করতাম 250 মিলিয়ন বাজেট সাপোর্ট।
আপনি দেখেন এখন 250 মিলিয়ন তো বাজেট সাপোর্ট তো আসলে মানে কিছুই না, যেহেতু গত অর্থ বছরে $3.4 বিলিয়ন 3.4 বিলিয়ন ডলার, তার আগের বছর অর্থ বছরে 2 বিলিয়ন, তার আগের বছর 1.7 বিলিয়ন, তারা আমরা কিন্তু নিয়ে যাচ্ছি এগুলোতে মানে আমাদের। এবং হচ্ছে আমাদের বৈদেশিক ঋণের আপনি জানেন যে বাজেট সাপোর্ট নিচ্ছি, তার মানে তো হচ্ছে আমাদের প্রজেক্ট যে ঋণগুলো মানে আমাদের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য যে কাজগুলো হয় ওখান থেকে তো আমাদের ওটা ড্রপ করতে হচ্ছে। আচ্ছা, তার মানে ওদিকে কমে যাচ্ছে আমাদের যে প্রজেক্টে যে লোন দেয় এই ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, সেখান থেকে কমে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের মানে আমাদের তো হিসাব করে ঋণটা নিতে হচ্ছে, আমাদের মানে ঋণ পরিশোধের বিষয়টা বিবেচনা করতে হচ্ছে, মানে আমরা সক্ষমতা কেমন থাকবে ভবিষ্যতে সবকিছু। তো সুতরাং আপনার যদি ঢালাওভাবে আমরা প্রজেক্ট ঋণের সাথে সাথে বাজেট সাপোর্টও নিই, তার মানে আমাদের ভবিষ্যতের চাপটা আর বেড়ে যাবে। যেই কারণে হচ্ছে সরকার হিসেব করেই, যেমন গত বছর হচ্ছে আমরা মানে যেটা হচ্ছে প্রায় $3.5 বিলিয়ন যদি আমরা বাজেট সাপোর্ট নিই, আপনার এর মধ্যে $8 বিলিয়ন গত বছর হচ্ছে আমরা টোটাল ঋণ নিয়েছিলাম, তার মানে হচ্ছে 5 বিলিয়নের মতো হচ্ছে আমরা প্রজেক্টের জন্য নিয়েছিলাম। কিন্তু এর আগের বছর আমরা $10 বিলিয়ন হচ্ছে টোটাল ঋণ, বাজেট সাপোর্ট ছিল আপনার 2 বিলিয়ন। তার মানে হচ্ছে আমরা এই যে প্রজেক্টের জন্য আমরা যে ঋণ কম নিচ্ছি, হ্যাঁ, প্রজেক্টের সাথে ঋণ নিলে, এই প্রজেক্টের সাথে ঋণ নিলে তো কর্মসংস্থানের সাথে হয়, অর্থনীতিতে এগুলো অবদান রাখে, এই প্রজেক্টগুলো ডেভেলপমেন্টের সাথে যুক্ত, বিনিয়োগ বাড়ে এই প্রজেক্টগুলো। সুতরাং তো হচ্ছে বাজেট সাপোর্ট তো হচ্ছে তাৎক্ষণিক আপনি ব্যয় করে ফেললেন, এখান থেকে তো আসলে দৃশ্যমান কোনো আপনি পাচ্ছেন না, বেনিফিট তো অর্থনীতি প্রজেক্ট থেকে। তো আমি জানি যে একটা প্রজেক্ট হলে এখানে হচ্ছে মনে করেন আপনার ব্রিজ হলো, এখানে গাড়ি চলবে, কিংবা বড় ব্রিজ হলে আমরা এখানে টোল নিতে পারবো, কিংবা এখানে অর্থনীতির জন্য চাকাটা আরো আপনি ইন্ডাস্ট্রি হতে পারে, দোকানপাট হতে পারে, হসপিটাল হতে পারে। সো সাইফ, এই যে আমাদের বাংলাদেশের এখন বৈদেশিক ঋণের অবস্থাটা কি, আসলে বাংলাদেশের টোটাল দায় কত এবং কি পরিমাণ পরিশোধ করতে হচ্ছে এভরি মান্থ বা এভরি ইয়ার? আমরা যদি ধরি গত অর্থ বছর পর্যন্ত হচ্ছে আমাদের যে বৈদেশিক ঋণের আউটস্ট্যান্ডিং, আমি যদি বলি সরকার যে ঋণগুলো নেয় মানে ইআরডির মাধ্যমে যে ঋণগুলো নেয়, সরকার অন্য একটা ঋণ নেয়, ওটা হচ্ছে গ্যারান্টর হয় সরকার, যেমন হচ্ছে সরকার প্রতিষ্ঠান ঋণ নিচ্ছে, মানে আবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ঋণ নিচ্ছে, কিন্তু সরকার হচ্ছে গ্যারান্টর। ওই ঋণগুলো আমি বাদ দিলে এখন গত হচ্ছে 68 বিলিয়নের মতো হচ্ছে আমরা আউটস্ট্যান্ডিং, আর আমরা গত অর্থ বছরে পরিশোধ করেছি $4 বিলিয়ন। আপনি জানেন হচ্ছে আমাদের অনেকগুলো বড় বড় প্রজেক্ট, কিন্তু মানে এই রূপপুরের প্রজেক্টে আমরা 28 সাল থেকে আমাদের রিপেমেন্ট শুরু হবে, ওখানে তো হচ্ছে এক কিস্তিতে আমাদের 500 মিলিয়ন দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের চাপটা আরো অনেক বেড়ে যাবে। এরকম আরো অনেকগুলো বড় বড় প্রকল্প আসছে যেগুলো হচ্ছে বিগত সময়ে হচ্ছে আমরা নিয়েছিলাম। সুতরাং আপনার ঋণ পরিশোধের আমাদের একটা চাপ কিন্তু আছে এবং ক্রমাগত এটা বেড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে 4-5 বিলিয়ন আগামী 2-1 বছরের মধ্যে এটা 4-5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এটা হচ্ছে আসল এবং সুদ বাবদ। হ্যাঁ, মানে আপনার ইয়ারডি যে আসল বাবদ যে হিসাবটা আছে ওটা হচ্ছে 27 সালে সর্বোচ্চ পর্যায়ে যাবে, কিন্তু আপনি সুদের ক্ষেত্রে যদি ধরেন আপনি সুদটা তো একটা ফ্যাক্টর, সুদ আপনার উঠানামা করে। আমরা একটা সময় মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে সোফার রেট বেড়ে যাওয়ার কারণে আমাদের অধিক মাত্রায় সুদ পরিশোধ করতে হয়েছিল, প্রায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। তো সুদের পাশাপাশি প্রিন্সিপালও গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ার কারণে অনেক প্রকল্প, দুইটা মিলে তো আমাদের জন্য এক ধরনের চাপ ছিল। যদিও এখন রিসেন্টলি হচ্ছে যে মার্কেট বেস ঋণের যে সুদ হার নির্ধারণ করা হয় সোফার অনুযায়ী, ওটার একটু ওই রেটটা কমার দিকে। আবার এই যুদ্ধের ফলে ওইটা যদি বেড়ে যায় সেটা আমাদের সুদ পরিশোধের পরিমাণটাও বাড়বে। ওকে, আমরা আলোচনার শেষ দিকে একদম। আপনাকে যদি বলি যে এই যে ইরানের যুদ্ধটা, এটা যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তো আমরা তো সরাসরি দেখছি যে জ্বালানি তেলের দামটা অনেক বেড়ে গিয়েছে, সেটা আরও বাড়তে পারে। তো আসলে আমাদের অর্থনীতিতে সেটা কি ধরনের প্রভাব ফেলতে পারে, আমাদের মূল্যস্ফীতি বা আমাদের মনে করেন যে বাজেট ঘাটতে আরও বাড়তে পারে কিনা, ডলারের ক্রাইসিস হতে পারে কিনা? আপনি তো ইকোনমিস্টদের সাথে কথা বলেছেন এই রিপোর্ট করতে গিয়ে, কি বলছেন তারা? এখানে মানে অর্থনীতিবিদরা যেটা বলতেছে এখন হচ্ছে আমাদের মূল জায়গাটা হচ্ছে মানে সাপোর্ট দেওয়া হচ্ছে জ্বালানি, এবং জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনি যেটা বললেন ইনফ্লেশনটা, মানে জ্বালানি মূল্যের সাথে সবকিছু লিঙ্ক আপ, যে কারণে হচ্ছে ইনফ্লেশনটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা তো দীর্ঘদিন ধরে হচ্ছে উচ্চ মূল্যের, এখনো তো সরকার জ্বালানির দাম বাড়ায়নি, যদি সেটা বাড়ায়, যদি বাড়ায় এবং হচ্ছে সরকার যদি বেশি দামে কিনে এটা তো, এবং হচ্ছে কম দামে দেয়, সরকার তো ভর্তুকিও দিতে হচ্ছে, তাই না? এবং হচ্ছে ইনফ্লেশন এক্ষেত্রে যদি এখন আমরা জানেন 9%-এর উপরে ইনফ্লেশন আমরা অনেকদিন ধরে
4 বছরের উপরে। 4 বছর এবং হচ্ছে 11 পর্যন্ত উঠছিল, 10-11। এখন ইনফ্লেশন যদি বেড়ে যায় সেক্ষেত্রে তো হচ্ছে আপনার অর্থনীতি আবার নতুন করে আবার আমাদের গ্রোথ, কর্মসংস্থান সবকিছুতে প্রভাব ফেলবে, এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলেন আর কি। যেটা পাশাপাশি হচ্ছে আপনার রিজার্ভ, আপনি জানেন আমরা কিন্তু অনেক কষ্ট করে এখন রিজার্ভ প্রায় 30 বিলিয়ন 29 বিলিয়নের মধ্যে আসছি। রিজার্ভের উপর ব্যাপারটা চাপ পড়বে, কারণ জ্বালানি তার মূল্য বেড়ে গেলে আপনার এই মানে বেশি দামে কিনতে হবে, বেশি ডলার দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, যে কারণে হচ্ছে আমাদের রিজার্ভের উপর একটা চাপ পড়বে, এটা আমাদের জন্য একটা বড় শঙ্কার বিষয়। সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।